এই ভিডিওতে ক্লাস 10-এর গণিত প্রকাশ ম্যাথামেটিক্স বইয়ের কোষে দেখি 26.3 অর্থাৎ মধ্যমা নির্ণয়ের ওজাইভ রিলেটেড যে লেসনটা আছে সেই লেসনটা সলভ করা হয়েছে আর প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ডিসকাস করা হয়েছে। এছাড়া এর আগে আমাদের 26.1 এবং 26.2 অর্থাৎ যৌগিক গড় নির্ণয় ও মধ্যমা নির্ণয় লেসন নিয়ে ভিডিও বানানো হয়েছে, সেখানে সমস্ত অঙ্ক ডিসকাস করা হয়েছে লেসনগুলোর, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর শুধু যৌগিক গড় বা মধ্যমাই নয়, আমরা ক্লাস 10-এর প্রায় সমস্ত অঙ্কগুলো ডিসকাস করা হয়েছে সমস্ত লেসনের, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর যেগুলো লেসনে ডিসকাস করা হয়নি সেগুলো ধীরে ধীরে ডিসকাস করা হচ্ছে। তো পরবর্তীতে প্রত্যেকটা লেসনের ভিডিও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের টাকায়, অর্থাৎ লাভের পরিমাণটা টাকায় আছে, পরিমাণের ছকটা দিয়ে দিয়েছে আমাদের এখানে। আর প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করতে বলেছে। তাহলে এখানে আমাদের ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করতে হবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটাও ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। তো শর্ট ফার্স্টে আমরা ছকটা তৈরি করব, যেটা ওরা বলেছে তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো। শর্ট ফার্স্টে ছকটা কীভাবে করব দেখা যাক। ওজাইভ অঙ্কনের জন্য আমাদের দুটোই শ্রেণীর দরকার, তো অসুবিধার কিছু নেই। প্রথমটা হচ্ছে আমাদের বলেছে প্রতি দোকানের লাভ, তাহলে দোকান প্রতি লাভ। আর এটার একক হচ্ছে টাকা, তো সেই ধরুন আমরা ব্র্যাকেটে লিখে নেব টাকা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতর ক্রমযৌগিক নির্ণয়ের সময় এখানে শ্রেণীসীমা থাকবে, তো সেক্ষেত্রে শ্রেণীসীমাই তোমরা লিখতে পারো। তথ্যটায় আমাদের কি আছে দেখা যাক। তথ্যটায় আছে 0 to 50, 50 to 100 এইভাবে। এখানে খেয়াল রাখবে যখন ক্ষুদ্রতর সূচক করবে তখন যে কোনো শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানাটাকে নিতে হবে। ঠিক বৃহত্তর সূচকের ক্ষেত্রে তার উল্টোটা, অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানাটাকে নিতে হবে। আর ক্ষুদ্রতর সূচকের সময় আমাদের উল্লেখ করতে হবে, যেমন এই ক্ষেত্রে এই শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা 50, তাহলে আমরা কি লিখব 50 অপেক্ষা কম। নেক্সটটাতে 100 উচ্চ শ্রেণী সীমানা 100 অপেক্ষা কম। তাহলে এইভাবে শ্রেণীটাকে সাজানো যাক। ফার্স্ট হচ্ছে 50 অপেক্ষা কম বা 50-এর চেয়ে কম। আমি এখানে ডট ডট দিচ্ছি, তোমরা পরপর লিখে নেবে। পরেরটা 100 অপেক্ষা কম, তারপরেরটা 150 অপেক্ষা কম, 200 অপেক্ষা কম, 250 অপেক্ষা কম, আর 300 অপেক্ষা কম। তাহলে আমরা দোকান প্রতি লাভটা টাকা হিসেবে শ্রেণীটা বানালাম। এবার ছক অর্থাৎ পরিসংখ্যা, যেটা এখানে পরিসংখ্যাটা হচ্ছে দোকানের সংখ্যা, তো এখানে দোকানের সংখ্যায় লিখবে। এটা লেখার সময় খেয়াল রাখতে হবে, যেমন 50 অপেক্ষা কম মানে কি 0 থেকে 50-এর মধ্যে যতটা আছে সেটাই 50 অপেক্ষা কম, অর্থাৎ 10। এবার একটা জিনিস খেয়াল রাখবে, যখন 100 অপেক্ষা কম, যেগুলো 50 অপেক্ষা কম ছিল সেগুলোও 100 অপেক্ষা কমের মধ্যে পড়ছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি 0 থেকে 50-এর মধ্যে যে রাশিটা ছিল অর্থাৎ 10টা, আবার 50 থেকে 100-র মধ্যে আছে 16। তো 50 থেকে 100-র মধ্যে এই 16 আর এই 10, এই 10টাও তো 100-র চেয়ে কমই হচ্ছে, কারণ 0 থেকে 50-এর মধ্যে যে সমস্ত রাশিগুলো হবে সেগুলো 100 অপেক্ষা কমই হবে। তো এই ক্ষেত্রে আমাদের পরিসংখ্যা কীভাবে নির্ণয় করব, আগের পরিসংখ্যাটাও এর পরিসংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ 10 যোগ 16 সমান সমান 26। এই যোগটা তোমরা চাইলে নাও দেখাতে পারো, ডাইরেক্ট 26 লিখতে পারো। আর এইভাবেই পরস্পর চলতে থাকবে। 150 অপেক্ষা কম সেগুলো হবে যেগুলো 100 অপেক্ষা কমও আছে, অর্থাৎ 26 প্লাস এর পরিসংখ্যা অর্থাৎ 28। তো 26 প্লাস 28
54। নেক্সট পরেরটা 200 অপেক্ষা কম, 54 প্লাস 22 অর্থাৎ 66। তারপর 66 প্লাস 18 অর্থাৎ 84। আর নেক্সট হচ্ছে 84 প্লাস 6 অর্থাৎ 90। তাহলে এক্ষেত্রে আমাদের পরিসংখ্যার সমষ্টি বা এন এর ভ্যালু হচ্ছে 90। যদিও আমাদের ওজাইব অঙ্কনের ক্ষেত্রে শুধুমাত্র যদি ওজাইব আঁকতে বলে সেক্ষেত্রে এন এর ভ্যালু কোনো কাজে লাগবে না, কিন্তু যদি আমাদের ওজাইবকে ব্যবহার করে মধ্যমা নির্ণয় করতে বলতো তাহলে সেক্ষেত্রে এন ইকুয়ালস টু 90টা আমাদের খুব কাজে লাগতো। এবার আমরা ছক কাগজে এই তথ্যগুলোর ভিত্তিতে ওজাইব অঙ্কন করব। তার আগে আমাদের এই জায়গাটা দেখতে হবে যে ছক কাগজে আমরা এক্স অক্ষের সমান্তরাল ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রগুলোর বাহুগুলোর দৈর্ঘ্য কোণ হিসেবে নেব। আমার কাছে এই গ্রাফটা আছে। এই গ্রাফের নিচের দিকে কতগুলো ঘর আছে? 10, 20, 30, 40, 50, 60, আর উপরের দিকে আছে 70টা। তো এই ভিত্তিতে আমি এই গ্রাফে করব, সেই হিসেবে আমরা বড় ক্ষেত্রে ক্ষুদ্রাকৃতি বাহুর দৈর্ঘ্য নিব। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বড় গ্রাফ দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে তোমরা নিজেদের সুবিধা মতো নিতে পারো। তো এখানে দেখে নাও কীভাবে নিচ্ছি আমরা। আমাদের শ্রেণীটা আছে 50 থেকে 300-র মধ্যে, তার মানে আমাদের 50 থেকে 300 পর্যন্ত সংখ্যা লাগবে। আর এখানে যেহেতু প্রত্যেকটা রাশি 50-এর গুণিতক আছে, অর্থাৎ এটা 50, 100, 150, 200, 250, 300 আছে। তো আমরা কি করব, এখানে 300 পর্যন্ত রাশি আছে, তো আমরা সেই জন্য সেই হিসেবে এখানে প্রত্যেক 10টা ঘরকে 50 করে নিয়ে নেব। তাহলে এটা 6টা ঘর আছে, টোটালটা নিলে আমাদের 300 পর্যন্ত চলে আসবে। আর আমি এখানে কিছু একটাও ঘর ছাড়ছি না। অনেকে এই ক্ষেত্রে কি করে, ফার্স্টে একটা ঘর ছেড়ে লাইনটা টানে, আমি তা করব না। তো আমার এটাই হবে 0, আর এতটা হবে 50, ঠিক এটা হবে তবে 100, 150, 200, 250, 300। তাহলে আমার সম্পূর্ণ গ্রাফটাকে আমি এখানে ইউজ করছি। আর কি করছি, এক্স অক্ষের সমান্তরালে ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রে এখানে 10টা ঘর, আর আমি ডিস্টেন্স কত নিলাম, আমি ডিউরেশনটা নিলাম 0 থেকে 50। তাহলে 10টা ঘর যদি 50 হয়, তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 5 একক, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 5 টাকা। এবার আমরা যদি এই তথ্যটা দেখি, এখানে আমাদের 0 থেকে 90 পর্যন্ত লাগবে। তো এখানে আমার টোটাল 7টা ঘর আছে, অর্থাৎ 70 পর্যন্ত। তাহলে প্রত্যেকটা ঘরে 1 করে নিলে আমি করতে পারবো না, কিন্তু এখানে যেমন বললাম প্রত্যেকটা রাশি 50-এর গুণিতক আছে, তো সেই জন্য আমি 50-এর অ্যাকচুয়ালি 5-এর গুণিতক আছে, তো সেই হিসেবে আমি নিলাম এক একটা ঘর ইকুয়ালস টু 5 একক করে। ঠিক এমনই এখানে প্রত্যেকটা রাশি জোড় সংখ্যা আছে, তাহলে এক একটা ঘর ইকুয়ালস টু 2 একক করে নিতেই পারি। তাহলে আমি ওই হিসেবে নেব, 2 একক করে নিলে এটা যদি 0 হয় তাহলে এটা হবে আমার 10, এটা হবে 20, কারণ এতটা হচ্ছে 5টা ঘর। এক একটা ঘর যদি 2 একক করে হয় তবে 5টা ঘর 10 একক, 20 একক, 30 একক, 40, 50, 60, 70, 80, 90। তাহলে যে একক হিসেবে আমি এখানে নিলাম, আমার খাতায় সেই হিসেবে আমাদের লিখতে হবে। তাহলে লেখা যাক, এখানে লিখব ছক কাগজে এক্স অক্ষের সমান্তরাল প্রতিটি ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের একটি বাহু সমান সমান 5 টাকা। এবার আমি যেহেতু এইভাবে নিলাম ওই জন্য আমি এখানে 5 টাকা নিলাম। তোমরা তোমাদের হিসেবে যদি গ্রাফে অন্য একক মানে একটা বাহুর দৈর্ঘ্য সমান সমান আলাদা কোনো রাশি নিয়ে থাকো তবে সেক্ষেত্রে সেটাই লিখবে। এবং ওয়াই অক্ষের সমান্তরাল প্রতিটি ক্ষুদ্রাকৃতি
বর্গক্ষেত্রের একটি বাহু, ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা কি নিলাম, এক একটা বাহু সমান সমান 2 একক, অর্থাৎ এখানে দোকান সংখ্যা, তাহলে লিখবো একটি বাহু সমান সমান দুটি দোকান হিসেবে ধরে কোন বিন্দুগুলো স্থাপন করব সেটা লিখতে হবে। তো এখানে আমাদের বিন্দুগুলো কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। সেই হিসেবে বিন্দুগুলো হচ্ছে ফার্স্টে 50,10, তারপর নেক্সট এভাবে চলতে থাকছে 100,26। তোমরা দেখতে পাচ্ছ 50,10, 100,26, এইভাবে আমরা দুটোরই স্থানাঙ্ক পাচ্ছি। 150,54, 200,66, 250,84, 300,90। এই বিন্দুগুলো স্থাপন করে আমরা ওজাইব পাবো। তো লেখাটা এখানে সেরে নিচ্ছি, আর এরপর আমরা গ্রাফে ওজাইবটা অঙ্কন করব। বিন্দুগুলো স্থাপন করে উল্লেখিত তথ্যের ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার ওজাইব অঙ্কন করা হলো। যদিও ওজাইব এখনো অঙ্কন করা হয়নি, তবু এখানে লেখাটা কমপ্লিট করে রাখলাম। এবার আমরা ওজাইবটা গ্রাফ খাতায় আঁকবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রাফ খাতাটা, যে হিসেবে আমি নিচে সাইডে নিয়ে নিয়েছি। তো এখানে ওই জিনিসটা লিখে নেওয়া যায়, অর্থাৎ একটি বাহু, এক্ষেত্রে একটি বাহু সমান সমান কি, একটি বাহু সমান সমান 5 টাকা করে আমরা নিয়েছি, 5 টাকা। এর দুর্ভাগ্যবশত এই সাইডে আমার জায়গা খুবই কম, তো তবুও এখানে চেষ্টা করবে কোনো একটা জায়গায় একটি বাহু সমান সমান দুটি দোকান লিখে দেওয়ার। আর না লিখলেও এখানে অসুবিধা নেই, কারণ এক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বিষয়টি উল্লেখ করেছি, একটি বাহু সমান সমান দুটি দোকান আর একটি বাহু সমান সমান 5 টাকা, এক্স অক্ষের সমান্তরাল এর ক্ষেত্রে আর ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে। এবার বিন্দুগুলো এখানে স্থাপন করব। ফার্স্ট বিন্দুটা হচ্ছে আমাদের 50,10, তাহলে 50 হচ্ছে আমাদের এখানে আর 10 হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিন্দু 50,10, তাহলে লিখে নেওয়া যাক 50,10। নেক্সট বিন্দুটা আমাদের হচ্ছে 100,26, এটা হচ্ছে আমাদের 100 আর 26, এটা 20, যেহেতু প্রত্যেকটা ঘর 2 করে, তাহলে নেক্সটটা হবে 22, 24, 26, তাহলে এটা হচ্ছে আমাদের 100,26। তারপরের বিন্দুটা হচ্ছে 200,66, সরি 150,54, তাহলে এটা আমাদের 150, এবার 54, 40, এই যে এটা হচ্ছে আমাদের 50-এর ঘর, তাহলে এতটা হচ্ছে 150, তারপর সরি 50, এটা 52, যেহেতু প্রতিটা ঘর 2 একক করে, এটা 54, তাহলে 150,54 বিন্দুটা হচ্ছে এটা 150,54। নেক্সট হচ্ছে 200,66। আমি এখানে স্পষ্টভাবে যেন বোঝা যায় সেই জন্য পেন দিয়ে করছি, তোমরা অবশ্যই এটা কিন্তু পেন্সিল দিয়ে করবে পরীক্ষার ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রেই। 200,66, তাহলে এটা হচ্ছে আমাদের 200, আর 60 হচ্ছে এই বরাবর, তাহলে এটা হচ্ছে 60, তারপর 62, 64, 66, 200,66। নেক্সট হচ্ছে আমাদের 250, 84, এটা 250 আর 84, 80 হচ্ছে আমাদের এখানে, তো 82, 84, তাহলে এটা 250,84। নেক্সট হচ্ছে 300,90, তাহলে এটা আমাদের 300 আর এই বরাবর 90, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 300,90 বিন্দু। এইভাবে বিন্দুগুলো স্থাপন করলাম। এবার কিচ্ছু না, স্কেল দিয়ে তোমরা জুড়ে দেবে বিন্দুগুলোকে। আমি যেহেতু এক হাতে করছি, স্কেল দিয়ে তো সম্ভব হবে না, তো আমি এখানে হাত দিয়ে জুড়ে দিচ্ছি। তোমরা স্কেল দিয়ে অবশ্যই জুড়বে বিন্দুগুলো পরস্পর।
তাহলে বাস এই হয়ে গেল আমাদের ক্ষুদ্রতর সূচক ওজাইভ। তাহলে ফার্স্টে ওজাইভ অঙ্কন এমন কিছু কঠিন না, আশা করি তোমরা বুঝতে পারলে। ফার্স্টে আরেকবার রিভিশন করে নিই। ফার্স্টে ছকটা এইভাবে করবে, আর দোকানের সংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটা এইভাবে গুছিয়ে লিখবে ক্ষুদ্রতর ক্রমযৌগিকের জন্য। সেই হিসেবে এখানে আমরা লিখলাম যে একটি বাহু সমান সমান কি, তার ভিত্তিতে আমরা এইভাবে ওজাইভ পেতে পারি। তাহলে এই ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 2 নাম্বার, বলেছে নিবেদিতা দের ক্লাসে 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য। এখানে আমাদের তথ্যটা দিয়ে দিয়েছে, আর বলেছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমান নির্ণয় করি, সূত্রের সাহায্যে মধ্যমান নির্ণয় করে যাচাই করি। এর ফার্স্ট বিষয়টা হচ্ছে আমাদের ওজাইভ অঙ্কন করার জন্য যে ছকের প্রয়োজন, যে তালিকার প্রয়োজন, সেটা ওরা কিন্তু প্রশ্নে দিয়েই দিয়েছে। কারণ ফার্স্টের অঙ্কে তোমরা বুঝতে পারলে যে ক্ষুদ্রতর সূচক ওজাইভ এর ক্ষেত্রে কেমনভাবে তালিকা তৈরি করতে হয়, তো সেটা ওরা দিয়েই দিয়েছে। তার সাহায্যে আমরা খুব সহজে ওজাইভ অঙ্কন করতে পারবো এবং সেই ওজাইভ থেকে মধ্যমাও নির্ণয় করতে পারবো। কিন্তু দ্বিতীয় যে প্রসঙ্গটা বলেছে, অর্থাৎ সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি, সূত্র বলতে এখানে আমাদের মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা আছে L+n/2 - CF/F × H, ওই ফর্মুলার মাধ্যমে আমাদের এই তথ্য থেকে আবার মধ্যমা বানাতে বলেছে এবং গ্রাফের সাহায্যে মধ্যমা যেটা বেরিয়েছে আর এই তথ্যের সাহায্যে যে মধ্যমা বেরিয়েছে ওই দুটো একই কিনা আমাদের যাচাই করতে বলেছে। বেশ বড় অঙ্ক হবে। চলো তবে শুরু করা যাক। ফার্স্টে এই যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, এটার সাহায্যে আমরা গ্রাফে ওজাইভটা এঁকে নেব। ফার্স্টে কোয়েশ্চেনটা টুকে নিই যেটা দিয়েছে ওরা। এখানে আমাদের করার কিচ্ছু নেই, যেমনটা খালি ওরা দিয়েছে তেমনটাই লিখে নেব। তো কোয়েশ্চেনের ইয়েটা আমরা টুকে নিলাম। এবার এখান থেকে যেমনটা গ্রাফে করব সেই হিসেবে আমরা তৈরি হই। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের কিন্তু খালি ওজাইভ অঙ্কন করলে হবে না, ওজাইভ থেকে আমাদের মধ্যমা বের করতে হবে। তো এই জন্য স্পেশালি আমি বড় গ্রাফ ইউজ করবো এক্ষেত্রে। বড় গ্রাফ কেন আমি বলছি, কারণ নিখুঁত মান পেতে হলে বড় গ্রাফ লাগবে। ডিউরেশনটা যত ছোট ছোট মানগুলোকে যত ভেঙে দেখা যাবে তত ভালো অ্যান্সারটা আসবে। আর এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওজাইভকে ইউজ করে যদি আমরা মধ্যমান নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটা জিনিসের প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে n/2, যেখানে n হচ্ছে পরিসংখ্যার সমষ্টি। আমাদের পরিসংখ্যার সমষ্টি এখানে n হচ্ছে 35, তাহলে n/2 যেটা হচ্ছে সেটা হবে 35/2, অর্থাৎ 17.5। তাহলে আমরা যদি গ্রাফ পেপারে এক একটা বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম একটি বাহু সমান সমান 1 একক ধরি, তাহলে এই 17.5টা যেটা আমাদের প্রয়োজন হবে সেটা কিন্তু ছকের দুই প্রান্তের মাঝ দিয়ে টানতে হবে। সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য প্রত্যেক দুটো অর্থাৎ বর্গক্ষেত্রের দুটো বাহু সমান সমান 1 একক করে ধরব। সেই জন্য আমি এখানে বড় গ্রাফ নিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এক্ষেত্রে আমাদের ওজনের যে ডিউরেশনগুলো আছে এগুলো যত বড় জায়গা নিয়ে করা যাবে তত ভালো, কারণ তত ভালো মধ্যমাটা নির্ণয় করার সুবিধা হবে। কারণ মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো পয়েন্টের পর দুটো ডিজিট পর্যন্ত আমাদের নিতে হয়, তৃতীয় ডিজিটের ভিত্তিতে অ্যাপ্রক্সিমেট বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে যত বড় নিব আমাদের তত সুবিধে হবে। তো এক্ষেত্রে এই বড় গ্রাফ পেপারটা আমি ইউজ করব, দেখতে পাচ্ছ তোমরা। আর সেক্ষেত্রে এই নিচ বরাবর অর্থাৎ বড় যে টার্মটা আছে এই বরাবর আমরা ওজন অর্থাৎ শ্রেণীর রাশিটা এই বরাবর নিব, তাহলে আমাদের সুবিধে হবে। আর শিক্ষার্থীর সংখ্যা রাশিটা এই বরাবর নেব। শিক্ষার্থীর সংখ্যাটা আমি বললাম, এখানে শিক্ষার্থীর মোট কতটা আছে 35, 0 থেকে 35 পর্যন্ত। তো আমি এখানে কি করব, ফার্স্ট এখান থেকে স্টার্ট করছি 0। আমি এখানে প্রত্যেক দুটো বর্গক্ষেত্রের দুটো বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক নেব। তাহলে এখানে 10টা ঘর সমান সমান আমার কত হবে 5। একইভাবে 20টা ঘর সমান সমান 10। লেখাটা একটু অসুবিধা হচ্ছে কারণ প্রিন্টের মধ্যে চলে আসছে 15, 20, 25, 30, 35। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। এবার যদি তোমাদের ইনকেস গ্রাফ ছোট থাকে তো তোমরা ছোটোটাতেই করো, কিন্তু ছোটোটাতে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে সঠিক অ্যান্সার আসা একটু অসুবিধে হবে। এবার একইভাবে নিচেরটাই চলে আসছি। এক্ষেত্রে আমাদের
ওজনের ইয়েটা কী আছে 38 থেকে 52 পর্যন্ত। তো ফার্স্টে আমরা একটা ব্রেকিং লাইন নিয়ে নেব। ব্রেকিং লাইন এই জন্য নিয়ে নেব কারণ 0 থেকে 38-এর ডিউরেশনটা অনেক বড়, অত দূর আমরা একটা ব্রেকিং লাইন ইউজ করছি। তাহলে এটা 38, আর এরপর এই যে ডিস্টেন্সটা আছে এটার প্রত্যেকটা ডিস্টেন্স অর্থাৎ এই এতটা ডিস্টেন্স 10টা ঘরকে আমরা ধরবো 2 একক করে, অর্থাৎ এটা হবে আমাদের 40, এটা 42, 44, 46, 48, 50, 52। তার চেয়েও বেশি নিলে নেওয়া যেত, কিন্তু এক্ষেত্রে আমার এর চেয়ে বড় নেওয়া যাবে না, তো আপাতত যত বড় নেওয়া সম্ভব আমি নিচ্ছি। এটা 30, এটা হচ্ছে আমার 40, এটা 42, 44, 46, 48, 50, 52, এতটাই প্রয়োজন। তাহলে আমরা ছক কাগজে লেখার সময় কি লিখব? এক্স অক্ষের সমান্তরাল ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের এখানে 10টা বাহু সমান সমান 2 একক, তাহলে প্রতি 5টা বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক নিয়েছি। আর এই ক্ষেত্রে কি নিয়েছি? প্রত্যেক 2টো বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক। তাহলে ওই জিনিসটা আমরা এখানে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? ছক কাগজে এক্স অক্ষের সমান্তরাল ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের প্রতি 5টি বাহু সমান সমান 1 কিগ্রা এবং ওয়াই অক্ষের সমান্তরাল ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের প্রতি 2টি বাহু সমান সমান একজন শিক্ষার্থী ধরে যে বিন্দুগুলো স্থাপন করেছি সেগুলো লেখা যাক। অর্থাৎ 38,0, নেক্সট হচ্ছে 40,4, 42,6, 44,9, 46,12, 48,28, 50,32 আর 52,35 এই বিন্দুগুলো স্থাপন করে উল্লেখিত তথ্যের ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যার ওজাইভ অঙ্কন করা হলো। তাহলে এই রাশিটা লেখা হয়ে গেল। এবার করা যাক, গ্রাফটা আমরা কমপ্লিট করবো। এবার ফার্স্টে বিন্দুগুলো তো লিখেই নিয়েছি। প্রথমে হচ্ছে 38,0। তো এমনটা তোমরাও করবে, যদি 0 থেকে স্টার্ট না হয় তো একটা ব্রেকিং লাইন দিয়ে ফার্স্টের ইয়েটা বের করে নেবে। 38,0, তাহলে এটা আমাদের 38,0 ফার্স্ট পয়েন্টটা এখানেই হচ্ছে 38,0। নেক্সট হচ্ছে আমাদের 40,4, এটা হচ্ছে 40 আর 4, এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, অর্থাৎ এই পয়েন্টটা। যেহেতু দুটো করে ঘর সমান সমান 1 একক নিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের 40,4। নেক্সট হচ্ছে 42,6, এটা 42 আর 6 হবে 1, 2, অর্থাৎ এখানে হবে 6, তাহলে 42,6।
নেক্সট হচ্ছে 44,9, এটা 44, 9 হবে হচ্ছে এখানে 18 ঘরে 9 হবে, যেহেতু দুটো ঘর সমান সমান 1 একক, তো 44,9। নেক্সট হচ্ছে 46,12, 46 আর 12 হচ্ছে আমাদের এখানে 24 ঘরে, তাহলে 46,12। নেক্সট হচ্ছে 48,28, তাহলে 48 হচ্ছে এটা, 28, তাহলে 10, 20, 28, অর্থাৎ সিম্পলভাবে তোমরা যখন করবে খেয়াল রাখবে 28 টুজার হচ্ছে 56, তার মানে হিসেবে যদি আমরা এইভাবে এক একটা ঘরকে এক করে ধরি তাহলে 56 পর্যন্ত হবে। 10, 20, 30, 40, 50, 56, এখানে হচ্ছে আমাদের 28, তাহলে এটা হচ্ছে আমাদের 48,28। নেক্সট হচ্ছে 48,32, সরি 50,32, তাহলে এটা 50,32, এখানে হচ্ছে আমাদের 32, তাহলে 50,32। নেক্সট হচ্ছে 52,35, তাহলে এটা 52,35, এখানে হচ্ছে আমাদের 35, এখানে হচ্ছে 35, সরি, তাহলে 52,35। এই হচ্ছে আমাদের গ্রাফটা, আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের গ্রাফগুলো, পয়েন্টের অবস্থানগুলো। এবার গ্রাফটা জোড়া যাক পয়েন্টগুলো, তাহলে এই হচ্ছে এই দুটো পয়েন্ট। এক্ষেত্রে তোমরা অবশ্যই স্কেল ইউজ করবে, কারণ আমাদের এখান থেকে মধ্যমাও বের করতে হবে। তাহলে এই আমি ওজাইবটা পেয়ে গেলাম ইজিলি। এবার প্রশ্ন হচ্ছে আমরা ওজাইব থেকে কিভাবে মধ্যমা বের করব এইখানে। তো সবার ফার্স্টে আমি ফার্স্টেই ডিসকাস করেছিলাম যে পরিসংখ্যা সমষ্টি, এখানে 35 আমাদের 35/2 অর্থাৎ 17.5 পয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে পরিসংখ্যার রাশি থেকে। তাহলে 17.5 কোথায় পাওয়া যাচ্ছে দেখা যাক। এটা আমাদের 5, 10, 15, তাহলে এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 17, এটা 17.5। এবার আশা করি তোমরা বুঝতে পারছো কেন আমি দুটো ঘর সমান সমান 1 একক নিয়েছিলাম, কারণ এতে আমরা 17.5 অর্থাৎ এই যে এটা ভগ্নাংশ হওয়া সত্ত্বেও এটা আমরা একটা লাইনে পাচ্ছি, কিন্তু দুটো ঘর যদি আমরা এক করে নিতাম তাহলে কী হতো, এমনভাবে দুটো পয়েন্টের মাঝে এখানে আমাদের ধরতে হতো মাঝে, সেক্ষেত্রে একটু ভুল হওয়ার চান্স থাকতো। তো এটা হচ্ছে আমাদের 17.5। এখান থেকে আমরা প্রথমে ওজাইবে দেখবো যে কোথায় এটা ছেদ করছে। তো এই লাইন বরাবর যদি আমরা চলি তো খুব সহজে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ওজাইবটাকে ছেদ করছি কোন জায়গাটায়, ওজাইবটাকে ছেদ করছি এই জায়গাটায়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ কোথায় ওজাইবটাকে ছেদ করছি। হ্যাঁ, এই লাইনটা আমি স্কেল দিয়ে টেনে নিলাম। স্কেল দিয়ে টানলাম এই কারণ তোমরা দেখছো হাত দিয়ে টানা দাগটা ছিল এমনটা, যেটাতে অবশ্যই আমরা যদি মধ্যমা বের করতাম তাহলে সঠিক উত্তর আসতো না। তো সেই জন্য এই দুটো পয়েন্ট স্কেল দিয়ে জুড়লে এই পয়েন্টটা পাচ্ছি। আর এবার আমাদের দেখতে হবে এই যে n/2 অর্থাৎ 17.5 এই বরাবর সরলরেখাটা এই ওজাইবটাকে কোন পয়েন্টে ছেদ করেছে এই জায়গাটা, অর্থাৎ মোটামুটি এটা আমাদের 46-এর লাইন, 46-এর লাইনের পর ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থের মাঝে, মোটামুটি থার্ড আর ফোর্থের মাঝে। এবার এই বরাবর আমাকে নিচে লম্ব টানতে হবে। তো এই বরাবর তোমরা স্কেল দিয়ে সোজাসুজি দাগ টানবে। দাগটা একটু টেরা বা বেঁকা যদি হয় তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে, এখানে কোন জায়গাটা ছেদ করেছে, লম্ব মানে ওই বরাবরই হবে এখানে থার্ড আর ফোর্থের মাঝের লাইনটা। তাহলে আমি যদি এখানে দাগটাও টানি ঠিকঠাক, তাহলে এটা কোথায় ছেদ করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থের মাঝে, মোটামুটি এই জায়গাটা। আশা করি বুঝতে পারলাম। বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে এবার আমাকে একটা লাইন টানতে হবে স্কেল দিয়ে, সেই লাইনটা ছেদ করবে এইখানে এমনভাবে। এই যে আমি লাইনটা টানলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো লাইনটা এখানে লম্বটা ছেদ করছে, তাহলে এই পয়েন্টটা আমাদের মধ্যমা পয়েন্ট। এবার বের করব এই পয়েন্টটা কত ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। এখানে বিষয়টা একটু ভালো মতো বোঝো। 46 থেকে 48 টোটাল 10টা ঘর হচ্ছে, তাহলে এক একটা ঘর কত করে পয়েন্ট বোঝাচ্ছে,
যদি 2 একক বোঝায় 10টা ঘর, তার মানে এক একটা ঘর বোঝাচ্ছে 0.2 করে। সিম্পল ইকুয়েশন। তার মানে আমাদের এটা হচ্ছে 46, এই ঘরটা হবে 46.2, এটা 46.4, এটা 46.6 এবং এর পরেরটা হতো 46.8। তাহলে 46.6 আর 46.8 মাঝে আমাদের মধ্যমা আসছে, তাহলে আমাদের মধ্যমাটা কত হবে? 46.7 প্রায়। অবশ্যই প্রায় লিখবে, কারণ এর চেয়ে বেটার মধ্যমা তোমরা বের করতে পারবে না। আমি প্রসেসটা সবচেয়ে ভালো দেখালাম, প্রত্যেকটা জিনিসকে এত বড় বড় ডিউরেশনে নিয়ে এইভাবে, এটা হচ্ছে সঠিক প্রসেস। আমি আবারও বলে দিচ্ছি কীভাবে করবে। তাহলে আমাদের এখানে মধ্যমা বেরোলো 46.7, আমরা ফর্মুলা ওয়াইজও মধ্যমা বের করে দেখবো যে আমাদের মধ্যমা কত বেরোচ্ছে। তার আগে তোমাদের বিষয়টা বলে নিই কীভাবে জিনিসটা হলো, আরেকবার রিভিশন করে নিই আমরা। ফার্স্টে প্রশ্নে দেওয়া ছকটাকে আমরা লিখলাম সেই হিসেবে, যেন আমাদের কোনো রকম ভুল না হয়, তাই প্রতিটি 5টি বাহু সমান সমান 1 কিগ্রা ধরেছি। অর্থাৎ এখানে প্রত্যেক 5টা, অর্থাৎ এত বড় বড় ডিস্টেন্সগুলোকে আমরা 1 একক করে ধরেছি। এত বড় বড় ডিস্টেন্সগুলোকে এখান থেকে এতটা 1 একক, তবেই তো এই গোটাটা মিলে অর্থাৎ 10টা ঘর মিলে 2 একক হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 জন। এখানেও আমরা প্রত্যেক দুটো ঘরকে 1 একক করে ধরেছি, অর্থাৎ দুটো ঘর 1 একক, দুটো ঘর 1 একক। কারণ এটা ধরার কারণটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। দুটো ঘরকে 1 একক ধরার ফলে 17.5, যেটা আমাদের পয়েন্টের রাশিটাকেও আমরা একটা লাইনের মধ্যে পেয়েছি। তাছাড়া আমাদের এখানে স্কেল দিয়ে দাগ টানতে হতো যদি সেটা কোনো দুটো লাইনের মাঝে হতো। যদি প্রত্যেকটা একককে আমরা 1 করে ধরতাম, তাহলে বিষয়টা বুঝতে পেরেছো। দিয়ে ফাইনালি আমাদের অ্যান্সারটা এইভাবে বেরোলো। সেই ওজাইব অঙ্কন করার পর সেই n/2টা থেকে লম্ব আঁকলে, সেটা এখানে যেখানে ছেদ করছে সেইখান থেকে আমাদের শ্রেণীর উপর লম্ব আঁকলে সেই শ্রেণীটা যেই পয়েন্টে হচ্ছে সেটা আমাদের মধ্যমা। তাহলে 46.7 হচ্ছে আমাদের ওজাইবে নির্ণয় করা মধ্যমা। এবার আমরা ক্যালকুলেট করে মধ্যমা নির্ণয়ের সূত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয় করব। অঙ্কে আমরা সূত্রের সাহায্যে এবার মধ্যমা নির্ণয় করব। আর মধ্যমা নির্ণয়ের সময় যেহেতু সূত্রে l + n/2 - cf/f × h, অর্থাৎ এখানে f লাগে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটার জন্য আমাদের এমনটা একটা ছক বানাতে হবে যেখানে পরিসংখ্যার আলাদা একটা ছক লাগবে। কারণ ওই যে এফটা লাগে, ওই এফটার প্রয়োজন আছে, আমাদের পরিসংখ্যার দরকার আছে এই ছক থেকে। তো সেই জন্য ছকটা বানিয়ে নেব। আর ওজনের শ্রেণীটা এইভাবে বানাবে। যদি কারো এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় যে কেন এমনটা হচ্ছে 30 অথবা 38 অথবা 38 কম, এখানে 38 to 40, 40 to 42 এমনটা শ্রেণী কেন বানাচ্ছি, এখানে এমনটা ছিল। তো এটা এর আগে তোমাদের মধ্যমা অর্থাৎ সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় 26.2 লেসনটা ডিসকাস করা হয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখো। মধ্যমা নির্ণয় সম্পর্কিত আর কোনো রকম সমস্যা তবে হবে না। আর এখানে আমরা আগে সেই ভিডিওতেও ডিসকাস করেছি, এবারও বলি যে পরিসংখ্যা কীভাবে বের করব। প্রথমটার পরিসংখ্যা 0, দ্বিতীয়টার 4 - 0 অর্থাৎ 4, তৃতীয়টা 6 - 4 অর্থাৎ 2। এই মাইনাসটা তোমরা চাইলে নাও দেখাতে পারো, ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারো। 9 - 6 অর্থাৎ 3, 12 - 9 3, 28 - 12 16, 32 - 28 4, 35 - 32 3। তাহলে আমরা এবার ছকটা বানিয়ে ফেললাম। এবার আমাদের n হচ্ছে 17.35, দেন n/2 হচ্ছে 17.5। তাহলে n/2 যখন আমরা পেয়ে যাচ্ছি, দেখে নিই n/2 কোথায় থাকছে। n/2 থাকছে আমাদের এই শ্রেণীতে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী, কারণ 12-এর পর থেকে 28 পর্যন্ত এই শ্রেণীতে, তার মানে 17.5 এই শ্রেণীতে। তাহলে মধ্যমা শ্রেণী 46 to 48। আর এখানে আমাদের এল হচ্ছে তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, সুতরাং 46। সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 12। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 16। আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তো এই ক্ষেত্রে 48 - 46 অর্থাৎ 2 হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এবার মধ্যমাটা নির্ণয় করি সূত্রের সাহায্যে। মধ্যমা আমরা জানি l + n/2 - cf, l হচ্ছে 46 + n/2 অর্থাৎ 17.5 - cf অর্থাৎ 12/f অর্থাৎ 16 × h অর্থাৎ 2। তাহলে ক্যালকুলেট করা যাক। 46 + 17.5 - 12 অর্থাৎ 5.5 বাই এখানে 2 দিয়ে 16কে ক্যান্সেল করলে 8 হয় অর্থাৎ 8। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 46 + 5.5/8।
এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই 5.5/8, তো এখানে পয়েন্ট উঠিয়ে 10 করতে পারি। 10 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, তো 11/16 আমরা বের করে নিই 11/16 কত হয়। এটা রাফ ওয়ার্ক। 11 0 ফার্স্টে, সরি পয়েন্ট ফার্স্টে, তো দেন 0, 6 দিয়ে ট্রাই করি, 6 6 96, দেন এখানে বেরোচ্ছে 14, তো পয়েন্টের জন্য 0 140, দেন ট্রাই করি হচ্ছে 9 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 8 দিয়ে, 6 8 আর 8 আর থাকছে 4, 128 মাইনাস করলে বেরোচ্ছে 12, দেন আবার 120, দেন ট্রাই করি হচ্ছে 7 দিয়ে, 7 দিয়ে 112। এবার দেখি পয়েন্টের পর আমরা পাচ্ছি 0.687, আমরা 2 ঘর পর্যন্ত নিই, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটা 7 আছে, অর্থাৎ 5-এর চেয়ে বড়, তার মানে আমরা এটা কী নিব 0.69 প্রায়। তাহলে এটা হচ্ছে 46 প্লাস 0.69 প্রায়, অর্থাৎ আমাদের আনসার বেরোচ্ছে 46.69 প্রায়। এটা হচ্ছে আমাদের ফর্মুলায় নির্ণয় করা অ্যান্সার, আর আমাদের গ্রাফে আনসার বেরিয়েছিল 46.7 প্রায়। তাহলে আমাদের অ্যান্সারের ডিফারেন্স দুটোর মধ্যে কত আসছে, 46.69 আর 46.7, অর্থাৎ 0.01 ডিফারেন্স আসছে। তার মানে এই গ্রাফটা যথেষ্ট ঠিক, এটা করলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে ওজাইভ থেকে গ্রাফ তৈরি করবে। যেমনটা ক্ষুদ্রতর সূচক ওজাইভে দেখালাম, বৃহত্তর সূচকের ক্ষেত্রেও ঠিক তাই হবে, অর্থাৎ n/2 থেকে তোমরা এখানে লম্ব আঁকবে, গ্রাফটাকে যেখানে টাচ করবে ওখান থেকে এর উপর লম্ব আঁকবে, যেটা শ্রেণীর উপর যেই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে সেই পয়েন্টটার ভ্যালুই হবে তোমাদের মধ্যমা। নেক্সট হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা কি বলেছে, এখানে আমাদের শ্রেণী পরিসংখ্যা দিয়ে দেওয়া আছে, আর বলেছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে বলেছে বৃহত্তর সূচক, তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা তালিকা তৈরি করে তারপর ছক কাগজে ওজাইভ আঁকবো। ফার্স্টে যে ইনফরমেশনটা ওরা দিয়ে দিয়েছে সেই হিসেবে আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু বৃহত্তর সূচক ওজাইভ এই ক্ষেত্রে আমরা তৈরি করব, তো পরিসংখ্যাটাও বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হবে। আর এই ক্ষেত্রে ছকটা ক্ষুদ্রতর সূচকের চেয়ে আলাদাভাবে তৈরি হবে, তো মন দিয়ে একটু দেখবে। সবার ফার্স্টে এখানে যেহেতু শ্রেণী সীমা আছে আমাদের, বা শ্রেণী আছে, তো সেটা শ্রেণীই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় এখানে আছে আমাদের পরিসংখ্যা, এখানে হবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার যে তথ্যগুলো দিয়েছে, প্রথমে বৃহত্তর সূচকের শ্রেণীটা কেমনভাবে করবে বলে নিই। আমি প্রথমেই বললাম যে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে যেমন কোনো শ্রেণী উচ্চ শ্রেণী সীমানা নিয়ে সেটা অপেক্ষা কম লিখতে হয়, বৃহত্তর সূচকের ক্ষেত্রে তেমনই কোনো শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা নিয়ে সেটা অপেক্ষা বেশি লিখতে হয়। যেমন এই ক্ষেত্রে 0 অপেক্ষা বেশি, 5 অপেক্ষা বেশি, 10 অপেক্ষা বেশি, এমনটা লিখতে হবে। কিন্তু খেয়াল রাখবে 0 ক্ষেত্রে যখন হবে, তো 0-র সময় প্রথমটাই এমনটা লিখবে 0 অথবা 0 অপেক্ষা বেশি, 0 অপেক্ষা বেশি। প্রথমটার ক্ষেত্রে এমনটা কেন আমি বলে দিচ্ছি, এমনটা হচ্ছে এই কারণে, কারণ তথ্যটার যে ডিউরেশনটা ছিল কোশ্চেনে সেটা ছিল 0 থেকে 5 পর্যন্ত, তার পরিসংখ্যা 4, অর্থাৎ যদি দুটো 0 থাকে তার মধ্যে, সেই দুটোর পরিসংখ্যা যে 2, সেই দুটোও কিন্তু আমাদের এখানে হবে, সেই জন্য 0 অথবা 0 অপেক্ষা বেশি। অন্যগুলোর ক্ষেত্রে তেমনটা করার প্রয়োজন পড়বে না। যেমন পরেরটার ক্ষেত্রে আমরা শুধু লিখব 5 অপেক্ষা বেশি, তারপরেরটার ক্ষেত্রে এইভাবে চলতে থাকবে 10 অপেক্ষা বেশি। তোমরা প্রত্যেকটা এইভাবে অপেক্ষা বেশি করেই লিখবে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি। তারপর আছে 15 অপেক্ষা বেশি,
20 অপেক্ষা বেশি আর 25 অপেক্ষা বেশি। তাহলে এইভাবে আমরা শ্রেণীটাকে সাজিয়ে নেব। এবার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল হচ্ছে তার পরিসংখ্যার ছকটাকে সাজানো। খেয়াল রাখবে এখানে 0 অপেক্ষা, আমরা যেটা বলেছি 0 অপেক্ষা বেশি, তার মানে যে কোনো পরিসংখ্যায় 0 অপেক্ষা বেশিই হবে, কারণ 0 যেটা সেটা অথবা যে কোনো পরিসংখ্যা, তার মানে সমস্ত পরিসংখ্যার সমষ্টিটা এখানে হবে। ঠিক একইভাবে 5 অপেক্ষা বেশি মানে কি 0 থেকে 5 ডিউরেশনের মধ্যে যেটুকু থাকছে ওটা বাদ দিয়ে বাকি সম্পূর্ণটা। তো এটার ক্ষেত্রে সেই জন্য আমরা নিচ থেকে স্টার্ট করব পরিসংখ্যাটা, সেক্ষেত্রে সবচেয়ে সুবিধের হবে। নিচ থেকে করবো এইভাবে, যেমন সবচেয়ে ছোট 25 অপেক্ষা বেশি, যেহেতু 25 থেকে 30-এর মধ্যে তার পরিসংখ্যা হচ্ছে 5, তার মানে 25 অপেক্ষা বেশির পরিসংখ্যা 5। এবার তারপর আসছে 20 অপেক্ষা বেশি। তোমরা যদি ছকটা দেখো এখানে 20 থেকে 25-এর মধ্যে আছে 3 আর 25 অপেক্ষা বেশি আছে 5। 20 অপেক্ষা বেশি মানে কি সেটা 25 অপেক্ষা বেশিটাও পড়ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে 5 যোগ 3 অর্থাৎ 8। আবারও বলে দিই এই রাশিটা তুমি না লিখে ডাইরেক্ট 8 লিখতেই পারো, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য সম্পূর্ণ লিখে লিখে করছি। নেক্সট একই এইভাবে চলতে থাকবে, অর্থাৎ 8 যোগ 8 16, তারপর 16 যোগ 15 31, 31 যোগ 10 41, একইভাবে 41 যোগ 4 অর্থাৎ 45। তাহলে এই হচ্ছে আমার তথ্য। আশা করি তোমরা দেখতে পেলে এইভাবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হবে। এরপর বিষয়টা খুব সোজা, তোমরা জানোই কি করতে হবে। এরপর আমাদের ছক কাগজে প্রত্যেকটা এক্স অক্ষের সমান্তরাল বর্গক্ষেত্র ইকুয়ালস টু কত ধরছি আর ওয়াই অক্ষ ইকুয়ালস টু কত ধরছি সেটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা ছক কাগজ নিয়ে আসি। হ্যাঁ, এখানে আমাদের শ্রেণীর তথ্যটা আছে 0 থেকে স্টার্ট করে 25 পর্যন্ত। তো আমার কাছে যে খাতা আছে সেখানে অনায়াসে তাহলে এঁটে যাবে, কারণ এখানে টোটাল 60টা ঘর আছে, তোমরা এর আগে দেখলেই। আর এখানে পরিসংখ্যার তথ্যটা আছে 45 পর্যন্ত, তো পরিসংখ্যাটা অনায়াসে এঁটে যাবে। তো আমরা এই ক্ষেত্রে ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 এককই ধরবো। তাহলে এটা যদি আমাদের 0 হয়, বা এক্ষেত্রে একটা ঘর বাদ দিয়েই ধরছি, এখান থেকে স্টার্ট করছি বা এখান থেকে স্টার্ট করছি, এটা আমার 0। যেহেতু প্রত্যেক এক একটা ঘর ইকুয়ালস টু 1 একক, তাহলে এটা হচ্ছে আমার 5, এটা 10, এটা 15, 20, 25, 30, 35, 40, 45। এবার উপরের তথ্যগুলো এই ক্ষেত্রেও তাই, যেহেতু প্রত্যেকটা এক করেই ধরছি, তাহলে এটা 5, 10, 15। বুঝতে পারছো তোমরা এই যে এই পয়েন্টটা হিসেবে ধরছি 5, 10, 15, তো এটা হচ্ছে 20, 25, 30, 35, 40, 45 পর্যন্ত আমার এক্ষেত্রে লাগবে। তো করে নিলাম 45 পর্যন্ত, আর এক্ষেত্রে আমার লাগছিল 25 পর্যন্ত, তবুও 45 পর্যন্ত করে নিলাম। তো এবার যেহেতু প্রত্যেকটা এক করে ধরলাম, সেই হিসেবে আমাদের লেখাটা কি দাঁড়াচ্ছে, আমাদের লেখাটা এখানে এই দাঁড়াচ্ছে যে ছক কাগজে এক্স অক্ষের সমান্তরাল ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, এখানে আমরা প্রতিটি বাহু সমান সমান 1 করে ধরলাম, আর রাশিগুলোর কোনো আলাদা একক নেই, তো আমরা লিখব প্রতিটি বাহু সমান সমান 1 একক এবং ওয়াই অক্ষের সমান্তরাল ক্ষুদ্রাকৃতি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান সমান, এই ক্ষেত্রেও 1 একক করেই নিয়েছি, তো 1 একক ধরে কোন বিন্দুগুলো স্থাপন করব দেখা যাক।
এক্ষেত্রে আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 0 আর 45, তাহলে 0,45, 5,41 নেক্সট বিন্দুটা হচ্ছে, নেক্সট বিন্দু স্থানাঙ্ক, তারপর 10,31, 15,16, 20,8 আর 25,5 বিন্দুগুলো স্থাপন করে উল্লেখিত তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ওজাইভ অঙ্কন করা হলো। এবার আমাদের গ্রাফের কাজ শুরু হবে। এই হচ্ছে আমাদের গ্রাফ। হ্যাঁ, গ্রাফে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে। শর্ট ফার্স্টে 0,45, তাহলে স্থাপন করা যাক। 0 হচ্ছে আমাদের এখানে আর 45 হচ্ছে এখানে, তাহলে এটা আমাদের 0,45 বিন্দু স্থানাঙ্ক। এখানে খেয়াল রাখবে ক্ষুদ্রতর ক্রমযৌগিক যেমন গ্রাফটা এইভাবে উঠে যাচ্ছিল, বৃহত্তর সূচক ক্রমযৌগিকে উপর থেকে এইভাবে নিচে নেমে আসবে। তাহলে ফার্স্ট নেক্সট হচ্ছে আমাদের 5,41, তাহলে এটা হচ্ছে 5, এবার 41 দেখা যাক, এতটা হচ্ছে 40, এরপর 41, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 5,41। এবার বিষয়টা আমি আরেকটা বলে দিই, যেহেতু ক্ষুদ্রতর সূচকে আমাদের গ্রাফটা এইভাবে উঠে যাচ্ছিল, তো আমি বাম দিকে লিখছিলাম স্থানাঙ্কগুলো, বৃহত্তর সূচকে ডান দিকে লিখছি, কারণ এই ক্ষেত্রে গ্রাফগুলো এইভাবে নামবে। নেক্সট হচ্ছে 10,31, তাহলে এটা হচ্ছে 10, তারপর 31, এটা 30, 31, তাহলে এটা হচ্ছে আমার 10,31 বিন্দু। নেক্সট 15,16, তাহলে এটা 15 আর 16 হচ্ছে আমার এখানে 15, এখানে 16, তাহলে 15,16। নেক্সট হচ্ছে 20,8, তাহলে 20 হচ্ছে আমার এটা আর 8 হচ্ছে 5, 6, 7, 8, 20,8। নেক্সট হচ্ছে 25,5, 25,5, দেন 25,5। তাহলে বিন্দুগুলো আমি স্থাপন করে দিলাম। এবার এখানে আমাদের বিন্দুগুলো যোগ করতে হবে। তোমরা অবশ্যই স্কেল দিয়ে যোগ করবে। তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের সমাধান, অর্থাৎ বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ওজাইভ। আর কারো যদি 26.4-এর 4 নম্বর কোয়েশ্চেনটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেটাও খুব তাড়াতাড়ি ডিসকাস করা হবে।